প্রেমের নীল কাব্য লিখেছেন নওরিন কবির তৃষা। পর্ব সংখ্যা ৩০। জলকলছল উন্মাদনা চিরে এক লহমার তিহু দিকে এগিয়ে আসলো নীল। তিত্তর আখিজোড়া চঞ্চল দৃষ্টি খুঁজে ফিরে সেই পরিচিত মুখখানি। তীব্র স্রোতে তুচ্ছ করে দেখোখানি। ততক্ষণে রফিন মাহাকে কিনারায় তুলে নিয়ে এসেছে। মাহাও তখনও কাঁপছে, কেবল তিহু তিহু করে প্রলাপ করছে, বকছে সে। অন্যদিকে রুদ্র এসে টেনে তুলেছে রিশাদকে। ক্লান্তি দিতে পায় জ্ঞান হারানো দশা তার। তীরে দাঁড়িয়ে থাকা বাকি সবাই তখনও দম আটকে আছে জলমগ্ন দৃশ্যের দিকে তাকিয়ে। তাদের বুক ধীপ ধীপ করছে। মুহূর্ত কয়েকের মাঝে নীল তিহুকে কোলে তুলে নিয়ে ডাঙায় উঠে আসে। তিহুর শরীর একদম নেতিয়ে পড়েছে, ভেজে চুপচুপে শরীর, শ্বাস প্রশ্বাসও বন্ধ প্রায়। সকলের ভেজা দৃষ্টি ভরাক্রান্ত, হৃদয় বাঁধ ভাঙল যেন। কিছুটা চিৎকার করে কেঁদে উঠল মেয়েগুলো। চিন্তিত মুখটাই উপস্থিত হলো সকলের। সামান্য লোকজন জড়ো হয়েছে, তবে সকলের উদ্বিগ্নতা ছাপিয়ে লুকায়িত পৈশাচিক হাসি আসছে মনি। হৃদয়ে পড়তে পড়তে শান্তি অনুভব হচ্ছে তার। এদিকে তিহু তিহু করতে করতে এক পর্যায়ে চেতনা হারালো মাহা। সে যে সাঁতারে খুব দক্ষ তাও না, আবারও স্রোতের বিপরীতে ঝাঁপ দেয়। মুখ গহ্বর থেকে বেশখানি পানি প্রবেশ করেছিল তারও দেহে। সকলেই বেশ ব্যস্ত হয়ে পড়েছে তাকে নিয়েও। রফিন বেশ কয়েকবার ঝাঁকিয়ে জ্ঞান ফিরল না তার। এদিকে নীলের চক্ষুদ্বয় লাল হয়ে গেছে, ঠিক যেন রক্তবর্ণ ধারণ করেছে। এক্ষুনি তা ফেটে পড়বে নোনা জল হিসেবে। সে বেশ কয়েকবার ঝাঁকালো তিহুকে, কাঁপা কাঁপা কণ্ঠে বহু কষ্টে উচ্চারিত করলো, নূর, এই নূর, নুরাইন। এইবারও তাকালো না নুরাইন। একবার তাকাও ও নুরাইন। তার এমন উন্মাদনায় অস্থির হলো সবাই। সৌভিক স্বামী দৌড়ে এসে তার পাশে বসলো। সৌভিক নীলের হাতে হাত রেখে দৃঢ় কণ্ঠে বলল, এমন করছিস কেন? কিছু হবে না তো নূরের? আই প্রমিস, কিছু হবে না। কিছু হতে দেবো না আমরা। তুই না স্ট্রং, এভাবে ভেঙে পড়িস না। নীল উন্মাদ দৃষ্টি তাকালো সৌভিকের পানে। চোখ ফেটে গড়িয়ে পড়ছে নোনা জল। কম্পিত কণ্ঠে বলল, ও আমার সর্বস্ব সৌভিক। শি ইজ মাই এভরিথিং। I can't live without her. জীবনে প্রথম হয়তো তার এমন উন্মাদনা দেখছে সবাই, বিস্মরিত অবাক প্রত্যেকে। রফিন এক মুহূর্তের জন্য মাহাকে অনুদের জিম্বায় রেখে ছুটে এলো। সে দ্রুত নীলের কাঁধে হাত রেখে চিৎকার করে উঠল, নীল কি করছিস? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। এখনো সময় আছে। কিন্তু নীল যেন শুনতে পাচ্ছে না তাদের কথা। তার দৃষ্টি কেবল তিহুতেই নিবদ্ধ। হাসপাতাল শব্দটা যেন তার মস্তিষ্কে কোনো অর্থ বহন করছে না। পরবর্তীতে সকলের ধাক্কাধাক্কিতে সম্বিত ফিরে নীলের। দ্রুত উঠে বসলো সে। সর্বশক্তিতে উঠে দাঁড়াতেই তিহুকে কোলে তুলে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরলো বুকের সাথে। দ্রুত তাকে নিয়ে সর্বোচ্চ বেগে দৌড়ে সামনে এগোচ্ছে মানব। পিছনেতে সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রফিন মাহাকে কোলে তুলে নিল। আয়াজকে ব্যস্ত স্বরে বলল, অ্যাম্বুলেন্স কল করো আয়াজ, যত দ্রুত সম্ভব। আয়াজ অ্যাম্বুলেন্স কল করেছে অনেক আগেই, বলতে গেলে তাদের হ্রদে পড়ার পর মুহূর্তেই। হয়তো এতক্ষণে চলে এসেছে তা। তবে তা কিছু বলার আগে রফিন মাহাকে নিয়ে নীলের পিছু পিছু পাহাড়ি সিঁড়িগুলো অতিক্রম করতে করতে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, তোরা রিশাদকে নিয়ে আয় জলদি, ওর অবস্থাও ভালো না। রুদ্ররা মাথা নাড়িয়ে সম্মতি জানালো রফিনকে। তারাও রওনা হলো পিছু পিছু। এগিয়ে চলল সকলে। নবীনগুলোর অবস্থার অস্থিরতার পদচরণ মুখর যেন হাসপাতাল করিডর। কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছে সকলে। উদ্বিগ্নতা জেঁকে ধরেছে প্রত্যেককে। রাফা সহ প্রত্যেকেই ফুপিয়ে কেঁদে চলেছে। মুহূর্ত খানিকের মাঝে দম্ভিক পূর্ব একটা পদচারণ। সেখানে প্রবেশ করছে মির্জা মহল এবং খানমহলের প্রত্যেকে। হাসপাতালে সকলে হতভম্ব হয়েছে তাদের দিকে। মির্জা সূচনা কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে তাকালো তিহুর কেবিনের দিকে। ডক্টর সবে বেরিয়েছেন। তার উদ্দেশ্যে উদ্বিগ্ন কণ্ঠে মির্জা সূচনা বললেন, কি অবস্থা ডক্টর? আমার মেয়ের কি অবস্থা? ওটা আমার মেয়ে। যাই হোক, এখন কিছুটা বেটার। জ্ঞান ফিরেছে ওর। তার জবাবে আর কিছু বলার প্রয়োজন বোধ করল না মির্জা সূচনা। এক প্রকার প্রজ্ঞতা করে তার পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। কিছুটা মলিন মুখশ্রীতে চাইলো তাকে দেখে তিহু কিছু একটা বলতে যেতেই হাত উঁচিয়ে থমকালো তাকে। পাশ থেকে একটা চেয়ার টেনে তার মুখের সামনে বসলো। মুখে আদরে হাত বুলিয়ে দিয়ে বলল, এখন কি অবস্থা মা? কিভাবে পড়েছিলি? তিহু কোনো জবাব দেওয়ার আগে একে একে কেবিনে প্রবেশ করলো সকলে। প্রত্যেকে উদ্বিগ্নতাকে ঝাঁপিয়ে দ্রুত এগিয়ে আসলো তার দিকে।
প্রত্যেকের বিবিধ প্রশ্ন চলছে তার উপর। এই যেন এখন কেমন লাগছে, কি খাবে, কিছু কিনা, অসুস্থ কম লাগছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তবে এত কিছুর মাঝে তিহুর চঞ্চল চোখজোড়া খুঁজে ফিরছে কাঙ্ক্ষিত মানবটিকে। তবে এখানে নেই সে। তার অনুপস্থিত সবচেয়ে বড় পীড়া দিচ্ছে তিহুকে। চল নয়নে দৃষ্টি ঘোরালো সে। সুরের বাচ্চা, তুই জানিস না মানে কি? আর ইউ ফকিং কিডস ইউথ মি? আর কি করছি? হ্যাঁ, আমি আর কি করছি তোর সাথে? সামলাতে পারিস না যখন দায়িত্ব নিয়েছিস কেন? নীলের বেপরোয়া উগ্র আচরণে ভীত সমস্ত হলো রিসোর্ট ম্যানেজার থাকা লোকটা। ব্যর্থ কণ্ঠে সে কিছু বলতে যাওয়ার আগে নীল কলার আঁকড়ে ধরে তার শ্বাসরুদ্ধ করা অবস্থায় ঢোক গিলল বেচারা। বলো, স্যার, ওইখানে মেরামতের কাজ চলছিল, আর এমনিতেও আমরা তো সাইনবোর্ড টানিয়ে রেখেছি। তার কথা যেন নীলের আগে আগুনে ঘি ঢালো বজ্রপাতে। সে বলল, ফাক ইউর সাইনবোর্ড। জানিস যখন স্থানটা ড্যামেজেড, তাহলে ওইটা এখনো কার্যকর কেন রাখিসনি? টুরিস্ট স্পটটা বন্ধ করিসনি কেন? নীলের আচরণে ভয়ার্থ দৃষ্টিতে তাকালো সবাই। আয়াজের দিকে অনুরোধের দৃষ্টিতে তাকালো, অসহায় দৃষ্টিতে সকলের ভঙ্গিতে দৃষ্টি বিনিময় করলো। কিছু একটা করার নেই তার। এমনিতেও নীলের যে অবস্থা দেখছিস, তাতে মনে হচ্ছে এখানে আসলে আর কাউকে বাঁচিয়ে রাখবে না সে তুলনায় এখানের পরিবেশ শান্ত। কি হলো বলছিস না কেন? উত্তর দিচ্ছিস না কেন? জবান বন্ধ হয়ে আছে? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, এমনিতেও কিছুক্ষণের মধ্যে পুরো যান চলে যাবে তোর। নীল বাঁ হাতের কনিষ্ঠার মধ্যম আঙ্গুল দ্বারা সর্বোচ্চ বেগে কপাল বরাবর ঘুষি মারতে ব্যস্ত। নিজেকে দমানোর ব্যর্থ চেষ্টা করছে। আজ কাঙ্ক্ষিত বস্তুটা বের করতেই বলার আগে সশব্দে বেজে উঠল তার ফোন। কিছুটা বিরক্ত হলো সেদিকে তাকাতেই। রফিনের কল। দ্রুত রিসিভ করতে ভেসে এলো, কোথায় তুই নীল? দ্রুত আয়। সিস্টারের জ্ঞান ফিরেছে কথাটা কর্ণগত হতেই সবকিছু ছেড়ে ছুড়ে পদক্ষেপ সেখান থেকে বেরিয়ে গেল নীল। আয়াজকে উদ্দেশ্য করে বলল, গাড়ি বের কর আয়াজ, কুইক। আয়াজ স্তম্ভিত ফিরে পেল যেন, নিঃশ্বাস ছাড়ল কিছুটা। নতুবা এক্ষুনি আর এক মহা পাপের সাক্ষী হতে হতো তাকে। অবশ্য সে প্রস্তুত ছিল। নীল এগিয়ে যেতে পিছু পিছু দৌড়ে যেতে যেতে বলল, ওকে স্যার। তড়িঘড়ি হাসপাতালের সামনে এসে পৌঁছালো নীল। চটজলদি পায়ে দ্রুত প্রবেশ করলো ভেতরে, কারোর সাথে কোনো প্রকার আলাপচারিতা না করেই সোজা পৌঁছে গেল তিহুর কেবিনে। দরজা টানার শব্দে এক ঝটকায় সেদিকে চাইল তিহু। নীলকে দেখে পর মুহূর্তে নিজের অভিমান দৃঢ় ঘোলাটে হয়ে আসলো দৃষ্টি অনেক দিকে। নীল ভেতরে ঢুকতে চিরপরিচিত সুমিষ্ট গভীর চোখে তাকিয়ে নীরব কণ্ঠে ডেকে উঠল, নূর। তার এমন ডাকে তিহুর হৃদয় থেকে শুরু করে তার এমন এক অস্থিরতায় উনচান হলো, তার বিপরীতে স্থির থাকতে পারল না সে। নীল হয়তো বুঝলো প্রিয়তমা অভিমানের কারণ। মুচকি এসে পার্শ্ববর্তী চেয়ার টেনে বসে তিহুর বেডের পাশে। রাগ কিছুটা কমেছে তার। রাগটা কি খুব বেশি? নিশ্চুপ তিহু। ফের মুচকি আসলো নীল। তবে কিছু বলার আগে একে একে ভেতরে প্রবেশ করলো মির্জা মহলের সকলে, সঙ্গে প্রত্যেক নবীন প্রাণগুলো। নীল কিভাবে ভেতরে থাকতে দেখে ঠোঁট চেপে মুচকি আসলো তারা। হঠাৎই নীরবতা কাটিয়ে শোনা গেল মির্জা সূচনার গম্ভীর কণ্ঠ, তোমার থেকে এমনটা একসেপ্ট করিনি নীল। তুমি কি খেয়াল রাখতে সক্ষম ছিলে না? নীল প্রত্যুত্তরে কিছু বলার আগে হাতের ইশারায় তাকে থামিয়ে দিল মির্জা সূচনা। এখন আর কিছু বলো না। আম্মা নুরাইনকে মহলে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। আপাতত বাদ বাকি সব ভ্রমণ ক্যান্সেল। পরশু ঢাকা ফিরবো আমরা। তার কথায় মির্জা সাইমা বলল, চুপ কর তো আপা, অন্তত বাড়ি পর্যন্ত চল। তাদের কথোপকথনের মাঝে হঠাৎই দরজা ঠেলে দুর্বল পায়ে এগিয়ে আসলো মাহা ও রিশাদ। মাহাকে ধরে রেখেছে জুনাইয়া, পিছনে রওফিন। ভেতরে ঢুকে দুর্বল কণ্ঠে সে শুধায়, আরি ওকে তিহু? তার কণ্ঠে তাদের দিকে ঘুরে তাকালো সকলে। মির্জা সূচনা চটজলদি পায়ে এগিয়ে এসে তার দিকে। মির্জা সাইমা মুচকে এসে বলল, তুই আসলে অনেক ভাগ্যবতী রে তিহু, না হলে এমন বন্ধু বান্ধবী কয়জন পায়? তিহু সমান ওঠার চেষ্টা করতে মাহা রিশাদ দ্রুত এগিয়ে এসে থমকালো তাকে। স্টপ ইট স্টুপিড, উইক ইউ। রিশাদ মাহার এমন কথায় টিটকারি কেটে বলল, সুচ করেছে চালান রে, তা মনে হচ্ছে তুই অনেক বেশি সুস্থ। মাহা বলল, তুই নিজেও তো উইক। রিশাদ ভাব নিয়ে বলল, আরে ধর, উইক নাকি? আমি পুরুষ যাচ্ছিস, আর পুরুষ জাতি হিংস্র ন্যায় হয়, তাদের এমন নেতিয়ে পড়লে চলে না। কি বলো ব্রাদার?
রফিনকে উদ্দেশ্য করে বলল সে। রফিন কিছু বলতে গিয়েও মাহার দিকে তাকিয়ে থমকে গেল। বোকা হেসে বলল, ওই আর কি। মির্জা সূচনা আর কোনো কথা বাড়াতে দিল না। সকলকে উদ্দেশ্য করে কিছুটা আদেশের স্বরে বলল, আর কোনো কথা নাই, তোমরা সকলেই খুব অসুস্থ, চলো এখনই আমরা বাসায় ফিরবো। শব্দের ঝংকার তুলে মির্জা সূচনা খোলা হলো মহলের গেট। এক একে ভেতরে প্রবেশ করলো 5খানা গাড়ি। মির্জা মহলে খোলা হলো গেট। কিছুক্ষণের মাঝে উপস্থিত হলো সকল গৃহকর্মীরা। একে একে নামলো সকলে। তিহু এসেছে মির্জা সূচনাদের গাড়িতে। শত চেষ্টা করেও নীল তাকে নিচের গাড়িতে তুলতে সক্ষম হয়নি। এ যেন ভেতরে ভেতরে আগ্নেয়গিরিতে উদ্গত হচ্ছে যেন নীল। তবে সমস্ত ক্রোধের পাশে রেখে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তিহুর পাশে এসে দাঁড়ালো সে। নুরাইন, আমার সঙ্গে কথা বলছো না কেন? মাহা আর রিশাদকে তোমার হাতে ধরিয়ে দিয়ে আসো, সাবধানে। মির্জা সূচনার কথায় সম্মতিসূচক মাথা নাড়ল সকলে। তিহুর দিকে সামনের দিকে তাকাতেই মাথা ঘুরিয়ে উঠল তিহুর। শক্ত করে আঁকড়ে ধরল মির্জা সূচনার বাহু। মির্জা সূচনা চিন্তিত দৃষ্টিতে তাকালো অপ্রস্তুত হেসে। তিহু বলল, কিছু হয়নি আম্মু, তুমি চলো। এগিয়ে যেতে যেতেই ফের ঘটলো একই কাণ্ড। মির্জা সূচনা চিন্তিত কণ্ঠে কিছু বলার আগেই পেছন থেকে ভেসে এলো নীরের গম্ভীর কণ্ঠ, তুমি পাশে যাও আম্মু। ছেলের কথায় তার দিকে তাকালেন মির্জা সূচনা। সঙ্গে তিহুও। মির্জা সূচনা কিছু বলার আগে আলগোছে পাশে সরে গেল। সঙ্গে সঙ্গে তিহুকে বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে এগিয়ে এসে তাকে কোলে তুলে নিল নীল। সকলের সম্মুখে এমন কাণ্ডে লজ্জায় লাজুকনতার মধ্যে নিয়ে গেছে, গুটি মেরে গেছে যেন তিহু। লজ্জা তবে দৃঢ় কণ্ঠে সে বলল, কি করছেন, নামান আমায়। নীল সম্মুখে অগ্রসর হতে হতে বলল, দেখতে পারছো না বুকে করে তুলেছি। নীলের এমন কথায় কান গরম হয়ে গেল তিহুর। হাজারটা কথা গলায় মধ্যখানে এসে আটকে গেছে, বেরোচ্ছে না কিছুতেই। ওইদিকে তার এমন কাণ্ডে ঠোঁট চেপে মুচকি আসছে সকলে। মির্জা সূচনা প্রবীণদের নিয়ে এগিয়ে গেলেন অন্তর্মহলের দিকে। ধীরে ধীরে এগোলো সকলেই। ঋষাদ পিছু পিছু নীরা, আর মাহার পিছু পিছু রফিন। এত ছোট একটা জিনিসে অসুস্থ হলে হবে সতীন। তুমি যদি এমন দুর্বল হও তাহলে আমার বরকে তো অন্য মেয়ে ছিনিয়ে নিবে। নূরজাহান বেগমের এমন কথায় রুমে হাসির কলরবের মুখর পড়ল। বিছানার উপর বালিশে আতশোয়া হয়ে বসে আছে তিহু। নূরজাহান বেগমের এমন কথায় সে অদ্ভুত দৃষ্টিতে সোফার বসে থাকা ল্যাপটপে কার্যকর নীলের দিপানে তাকালো। মনে মনে আওড়ালো, ছিনিয়ে নেওয়া কি? শুধু তাকাক না, কাটা চামচ দিয়ে চোখ তুলে পানি দিয়ে গিলে খাবো। ও বৌমনি, কোন ভাবনার অতলে ডুবে আছো? রাফার কণ্ঠে তিহু তার দিকে তাকিয়ে অপ্রস্তুত কণ্ঠে বলল, না কোথাও না তো। আচ্ছা মাহা কই? আর ঋষাদ? মাহা আপু তো ওষুধ খাওয়ার পর ঘুমিয়ে পড়েছে শুনলাম। আর ঋষাদ ভাই মেবি রুমে। ও ছোট স্বরে কথাটুকু বলতেই এক ঝটকায় পাশে তাকালো সে। নীরাকে অনুপস্থিত দেখে বলল, আচ্ছা নীরা কই? সে থেকে তো একে একে একবারও দেখলাম না। রাফা আশেপাশে তাকিয়ে বলল, ওকে তো এসে থেকে আমিও দেখিনি বৌমনি। দেখো হয়তো রুমে গিয়ে পড়তে বসেছে বোধহয় ও। তাদের কথার মাঝে হঠাৎ নূরজাহান বেগম সকলকে উদ্দেশ্য করে তাড়া দিয়ে বললেন, চলো রাত হয়েছে বেশ, এখন তোমাদের বৌমনিকে একটু বিশ্রাম নিতে দাও। সকলের সম্মতিসূচক মাথা নাড়িয়ে যেতেই তিহুকে বিদায় জানিয়ে তিহু মুচকি হেসে বিদায় জানালো তাদের। আপনার ওষুধটা। নীরার কণ্ঠে পিছু ঘুরে তাকালো ঋষাদ। কিছুটা বিস্মিত কণ্ঠে বলল, তুমি? জি, এখন এই ওষুধটা খেয়ে নিন তো। ঋষাদ তার হাত থেকে পানির গ্লাস সহ ওষুধটা নিয়ে খেয়ে বলল, তুমি ওষুধ আনলে যে? নীরার সাময়িক অপ্রস্তুত কণ্ঠে বলল, না এমনি, এই আর কি। দেখলাম আপনি ডাইনিং টেবিল থেকে উঠে আসছেন, পরবর্তীতে কেউ আর আসেনি এই জন্য। ও থ্যাঙ্কস বলে বিছানা গোছাতে লেগে পড়ল ঋষাদ। তাকে কাজ করতে দেখে বাধ্য হয়ে নীরা বলল, আমার কাছে দিন, আমি করে দিচ্ছি। ডোন্ট নিড, আই ক্যান হ্যান্ডেল। হাউ এভার, তোমাকে থ্যাঙ্কস এটার জন্য বা ভাবার জন্য। বলছি তো আমাকে দিন। তবে বাধা দিতে গিয়েও কখন যে নীরা ঋষাদের হাত ধরেছে বুঝতে পারেনি। এদিকে তার এমন কাণ্ডে ঋষাদ বিষময় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তারও মুখ পানে। ওকে তুমি দাও। নীরা ঋষাদের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতে বুঝলো নিজের কাণ্ডে। পরক্ষণে দ্রুত গতিতে হাত সরিয়ে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা বলে কিছুটা দূরে সরে দাঁড়ালো ঋষাদ। নীরা অপ্রস্তুত হস্তে ধীরে ধীরে গোছাতে লাগলো বিছানাটা। আর ইউ ফিলিং ওয়েল নাও?
লাভ লাইন। রাউফিনের কণ্ঠে ঘুরে চাইল মাহা, যাচ্ছিল তিহুর কক্ষের উদ্দেশ্যে। তবে এই অসময়ে রফিনকে দেখে ভুরু গোটাল সে। তুমি এখানে কি করছো? কি করছি সেটা পরে জানলেও চলবে মাই লাভ। আগে বলে এখন কি সুস্থ বোধ করছো? কিছু লাগবে তোমার? আগে ফুডস, খাবার, এনিথিং? কিছু না, আপাতত তুমি আমার সামনে থেকে সরে যাও, তাহলেই হবে। তার কথায় তীরের মতো সূক্ষ্ম বিষাক্ত ফলানে বিদ্ধ করলো রাউফিনের বক্ষদেশ। তবুও মুখে মিথ্যা হাসি রেখা টেনে নির্লজ্জ নয় এগিয়ে এসে বলল, আমি তো চলেই যাব, তবে তোমাকে নিয়ে। ড্রামা বন্ধ করো রফিন, বিশ্বাস করো অস্বস্তিকর লাগে এগুলো আমার। আই নো লাভ লাইন, তবে তোমার এই অস্বস্তি একদিন তোমার তীব্র আসক্তিতে পরিণত করবে ইনশাল্লাহ। কখনোই নয়, বিষ কখনো কাউকে স্বস্তি দিতে পারে না। তার এই ইঙ্গিতপূর্ণ কথায় মলিন হাসল রফিন। হয়তো কখনো বা পারে, নতুবা কষ্ট পেলে সকলে সেটাকে কেন গ্রহণ করে? কারণ সেটা কষ্ট নিরাময়ের ঔষধ হিসেবে কাজ করে, তবে দ্বিগুণ কষ্ট নিহিত থাকে সেটাতে। তাহলে পৃথিবীতে কি শান্তি নেই? সেই অশান্তিতে লুকিয়েই তো মানুষ সবচেয়ে কষ্টের জিনিস গ্রহণ করে। তার কথায় তাচ্ছিলের হাসি আসলো মাহা। ইউ নো রফিন, পৃথিবীতে আমরা শান্তি খুঁজি, অথচ হযরত আদম আলাইহিসসালাম কে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল শাস্তি স্বরূপ। তার এমন কথায় চুপসে গেল রফিন। পর মুহূর্তে বলল, তবে শাস্তির মাঝে তিনি শান্তি খুঁজে নিয়েছিল প্রিয়তমা হাওয়াকে পক্ষে নিয়ে। তুমি নয় আমাকে সেইটুকু সুবৃহৎ শাস্তির মাঝে ক্ষুদ্রতম শাস্তি হিসেবে গ্রহণ করে নিও। অসম্ভব। অকপটে কথাটা বলে সেখান থেকে প্রস্থান করলো মাহা। এগিয়ে চলো নিজের রুমের দিকে। আর হলো না তিহুর রুমে যাওয়া। অবশ্য রাত হয়েছে বেশ, তাই ইচ্ছাকৃতভাবেই যাবে না সে। কাল সকালে না হয় দেখা করা যাবে। রাত হয়েছে বেশ, ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। জোনাকির উজ্জ্বল আলোয় আলোকিত রাতখানা অন্তরিক্ষ। সামান্য ঝিরঝিরি বৃষ্টি উত্তপ্ত ধরনী শান্ত করে দিচ্ছে ব্যস্তভাবে। নিদ্রাহীন দৃষ্টিতে খোলা জানালার দিকে তাকিয়ে আছে তিহু। ওই যে মিসেস খান সাহেবা, প্লিজ ফোকাস অন মি। নীলের কণ্ঠে তার কুঞ্চিত দৃষ্টি থমকালো কিছুটা। তার অভিমানী দৃষ্টি এলোমেলো পূর্বকভাবেই নীলের দিকে তাকাতে হাসল মৃদু। রাগটা কি খুব বেশি ম্যাডাম? তিহু নির্বাক, কখনো দৃষ্টি ঘোরালো না। তার এমন নির্লিপ্ততা দেখে নীল ফের বলল, এত রাগ ভালো নয় ম্যাডাম। তিহু বলল, না কিছু, শুধু সামান্য। ধীরে নিজেকে জোরালো কথায় ভাজে। তার এমন কাণ্ডে দৃষ্টি ফেলে এগিয়ে আসলো নীল। তিহুর কপালে হাত রেখে বলল, দেখি জ্বর এসেছে নাকি? যা ভেবেছে তাই। বেশ উত্তপ্ত শরীর তিহুর, জ্বরে গা পুড়ে যাচ্ছে এক প্রকার বলা চলে। পরক্ষণে সকলের সাথে কপালে পতিত একগুচ্ছ চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল তার। দৃষ্টি মিয়ে আসলো তিহুর। পরক্ষণে সমস্ত উদ্যত একত্র হয়ে বলল, এভাবে তাকিয়ে থাকার মানে কি মিস্টার সরুন? তার কথায় প্রত্যুত্তরে গভীর পুরুষালী কণ্ঠে নীল বলল, তোমার ডাগর চোখের চঞ্চল দৃষ্টিতে যতবার চেয়েছি ততবার অন্তরালে হারিয়ে যায় হৃদয় ছড়িয়ে প্রেম নামক মায়াজালে। জ্বরের তাপে কোনো প্রকার কোথা কর্ণপাত হচ্ছে না যেন তিহুর। জ্বরের তোপে কথাগুলো তিহুর কর্ণপাত হলো কিনা জানাও যায় না। তবে নীল দ্রুত তার পাশে শুয়ে পড়ল। ধীরে ধীরে তার কাছাকাছি গিয়ে নিজের উষ্ণ আবদ্ধ করলো তাকে। এদিকে নীলের এমন ঘনিষ্ঠ শ্বাস প্রশ্বাস এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। তিহুর জ্বরের ঘরেও সে সরিয়ে দিতে চেষ্টা করলো নীলকে, কিন্তু নীল যে আজ দৃঢ় প্রতিজ্ঞা, 1 ইঞ্চিও পারল না সরাতে সে। প্রিয়সীর বক্ষদেশে নিয়ে পাড়ি জমালো সুখময় ঘুমের রাজ্যে।